বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় সে। যখন এই ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন গতকাল রাত 12:45 সেই সময় এই প্রভাস মণ্ডলকে নিয়ে অকুস্থলে গিয়েছিলেন পুলিশের আধিকারিকরা। সেই সময় কি হয়, পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় অভিযুক্ত প্রভাস মণ্ডল। তারপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোরও চেষ্টা করে। আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতেই মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের রিকনস্ট্রাকশনের সময়ের এই ঘটনা, এমনই পুলিশ সূত্রে খবর। আর প্রভাসকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ মিলেছিল। যখন এই ঘটনা সামনে এসেছিল, তারপর যখন এই নাবালিকার দেহ উদ্ধার হলো পুকুর থেকে, এই প্রভাস মণ্ডল অভিযুক্ত, এই প্রভাস মণ্ডলই দেখিয়ে দিয়েছিল যে এই পুকুরেই নাবালিকার দেহ ফেলা হয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন প্রতিনিধি। অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, আমরা দেখেছি যে এর আগেও এই প্রভাস মণ্ডল, তাকে যখন জেরা করা হয়েছিল তদন্তে অসহযোগিতা করছিল, এবং তারপর এই যে গুলি চালানোর ঘটনা, পুলিশের উপর গুলি চালালো, রীতিমতো পাকা অপরাধীর মতো তার আচরণ। এরপর তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে? দেখো, প্রভাস মণ্ডল যিনি ফার্স্ট জায়গা আইডেন্টিফাই করে দিয়েছিলেন যে কোথায় নাবালিকাকে ফেলা হয়েছে, সেই জলাশয়, এবং এই প্রভাস মণ্ডল যিনি গোটা প্ল্যান সম্পর্কে পুলিশের কাছে জেরায় জানিয়েছিলেন, এবং একই সঙ্গে তদন্তে অসহযোগিতা কিছু কিছু ক্ষেত্রে তিনি করছিলেন। তিনি পুলিশের জেরাতে যে বিষয়গুলি পুলিশকে জানিয়েছিলেন, অর্থাৎ রুট বা যে রাস্তার কথা তিনি বলেছিলেন, সেই রাস্তা এবং একই সঙ্গে যেখানে দেহটি নাবালিকাকে ফেলা হয়েছিল, সেই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে পুলিশের ওপরে হামলা চালাইছে। পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, এমনকি ঘটনাস্থল থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনটাই অভিযোগ। এবং আত্মরক্ষা করতে গিয়ে পুলিশের তরফে গুলি চালানো হয়। এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার পর যে সুপ্রিম কোর্টের এবং মানবাধিকার কমিশনের যে গাইডলাইন রয়েছে এবং একই সঙ্গে যে পুলিশের যে রুল রয়েছে, সেই মোতাবেক ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জিডি এন্ট্রি করা হয়েছে। যে আগ্নেয়াস্ত্র, যে অস্ত্র থেকে গুলি চলেছে, সেই অস্ত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। যে কার্টিজগুলো ব্যবহার করা হয়েছে, সেই কার্টিজ ইতিমধ্যেই কালেক্ট করা হয়েছে ঘটনাস্থল থেকে, সেখান থেকে সংগ্রহ করা হয়েছে, এবং পরিবারকে জানানো হয়েছে ঘটনা কি ঘটেছে। গাইডলাইন মেনে চিকিৎসা করাতে নিয়ে যেতে হবে। তিনি যেহেতু জখম হয়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হবে, বডি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি আরো একবার এক্সামিন হবে দেহ। সেদিকে অবশ্যই নজর থাক। আপাতত তোমায় ধন্যবাদ। বারুইপুরে ধর্ষণ এবং খুনের ঘটনার একটি ভিডিও দেখা গিয়েছিল, যেখানে দেখা গিয়েছে একজন ব্যক্তি একটি পুকুরে নেমে আঙুল দিয়ে দেখাচ্ছে মৃতদেহ কোথায় রয়েছে। তার দেখানো জায়গা থেকেই বস্তাবন্দি নাবালিকার দেহ উদ্ধার হয়। তারপরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী, মারধর শুরু করা হয় ব্যক্তিকে। তারপর দেখা যায় ওই ব্যক্তি ধর্ষণ আর খুন কাণ্ডের অন্যতম অভিযুক্ত, যার নাম প্রভাস মণ্ডল। বারুইপুরে এনকাউন্টারের ঘটনা, সেই ঘটনাতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। গতকাল রাত প্রায় 1:45 সেই সময় এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার রিকনস্ট্রাকশন করতে অকুস্থলে পৌঁছে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। সেখানে কি হয়, সেখানে শুরু হয় অন্যরকম মোড় নেয় পুরো ঘটনা। সেখানেই প্রভাস মণ্ডল পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়। সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তারপর আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায় এই প্রভাস মণ্ডলের দিকে। তার কোমরে এবং পায়ে গুলি লাগে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর সেই হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি কল্যাণ রয়েছেন প্রতিনিধি। কল্যাণ এর আগে আমাদের আরো জানিয়েছিল যে ইতিমধ্যেই সেখানে ম্যাজিস্ট্রেট এসেছিলেন, এবং এরপর এই প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। সেক্ষেত্রে আর কি আপডেট পাচ্ছি কল্যাণ? কল্যাণের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, এই বারুইপুর হাসপাতাল, সেখানে প্রভাস মণ্ডলের দেহ রাখা রয়েছে। তার দেহ নিয়ে যাওয়া হবে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য। কল্যাণ রয়েছেন সরাসরি। কল্যাণ, এখনো পর্যন্ত আর কি আপডেট পাচ্ছে? না, একেবারেই এই মুহূর্তে কিন্তু হচ্ছে
যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত চলছিল, এনক্রোচ চলছিল, সেই প্রক্রিয়া এক প্রস্ত শেষ হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখন আসবেন, তিনি এসে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া, এই যে বারুইপুর মহকুমা হাসপাতাল, সেই বারুইপুর মহকুমা হাসপাতালে মর্গের যে প্রভাস মণ্ডলের মৃতদেহ রয়েছে, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসবেন এবং তিনি এসে কিন্তু সেই তার প্রক্রিয়া শেষ করার পর কিন্তু এখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য যাবে। এখনো পর্যন্ত দীর্ঘ সময় অতিক্রান্ত হচ্ছে। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু তার এনক্রোচ যে প্রক্রিয়া সেটি শেষ করে ইতিমধ্যেই কিন্তু এই যে হাসপাতাল, সেই হাসপাতাল চত্বর থেকে চলে গেছে। অন্যদিকে যে মৃত প্রভাস মণ্ডলের মা এবং প্রভাস মণ্ডলের স্ত্রী, তারা কিন্তু এখনো পর্যন্ত এই হাসপাতালে যেখানে প্রভাস মণ্ডলের মৃতদেহ রয়েছে সেখানেই উপস্থিত রয়েছে। অন্যদিকে যে সমস্ত পুলিশ আধিকারিক ছিল তাদের সেই সূত্রে জানা যাচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আসতে এখনো কিন্তু যথেষ্ট সময় লাগবে। সেই জন্য এই প্রক্রিয়া কার্যত এখনো পর্যন্ত থিতিয়ে রয়েছে বলা চলে, কারণ মৃতদেহ এই যে হাসপাতাল থেকে বার করবে, সেই বার করতে এখনো দীর্ঘ সময় লাগবে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। অনিন্দিতা, বেশ, আমাদের নজর থাক বারুইপুর এনকাউন্টার, সেই ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। গতকাল একেবারে অন্যরকম মোড় নেয় এই ঘটনা, যেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তবে গতকাল রাত 12:45 যখন সূর্যপুরে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা প্রভাস মণ্ডলকে সঙ্গে নিয়ে রিকনস্ট্রাকশনের জন্য, সেই সময় কি ঘটনা ঘটেছিল, কিভাবে এই পুরো ঘটনা ঘটলো, প্রভাস মণ্ডল কিভাবে পুলিশের থেকে রিভলভার ছিনিয়ে নিল, এই পুরো ঘটনা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, দেখো, বারুইপুর থানার থেকে এসআইটির যে টিম, সেই টিম রওনা দেয় প্রভাস মণ্ডলকে নিয়ে, এবং আমরা যেখানে রয়েছি ঠিক এর পিছনে এখানেই গাড়ি রাখা হয় এবং সেই গাড়ি রেখে রেল লাইন ধরে যাওয়া হয় ঘটনাস্থলে। এবং সেই ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে গিয়ে সে বারে বারে বিভ্রান্ত করার চেষ্টা করছিল তদন্তকারী আধিকারিকদের। কখনো যে পুকুর পাড়, সেই পুকুর পাড়ের যে জায়গা, সেই জায়গা যেখানে জমি এবং জমি রয়েছে, সেই জমির বিভিন্ন প্রান্ত দেখাতে শুরু করে। এবং তখন কিন্তু তোমাকে জানতে হবে যে রাত 12:45 পর সেই জায়গায় সে গিয়েছিল এবং সেখানে গিয়ে বারে বারে সে দিকভ্রষ্ট করাচ্ছিল পুলিশকে। এমতো সময়ে যে এসআইটির যে সদস্য রয়েছে রনি সরকারের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গে রনি সরকারের দিকেই গুলি চালাতে শুরু করে। এক রাউন্ড গুলি চালানোর পরেই নিজেদের আত্মরক্ষার্থে তাকে অন্যান্য সিটের যারা সদস্য ছিল তারা তাকে বারণ করে, দাঁড়াতে বলে, কিন্তু সে দৌড়াতে শুরু করে এবং সেই দৌড়াতে শুরু করে সঙ্গে সঙ্গে এসআইটি টিমের যারা সদস্য ছিল তারাও দৌড়ে যান। কিন্তু আবার সে বন্দুক তাক করতেই অর্ঘ্য মণ্ডল তিনি তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালায় এবং এই গুলি চালানোর ঘটনায় সে জখম হন। তাকে উদ্ধার করে এই রাস্তা দিয়েই আনা হয় এবং এখান থেকেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে একে একে যে তথ্য উঠে এসেছে, তার পরিবারের লোকজন, তার মা, তার স্ত্রী সবাই জানিয়েছেন যে অন্যায় করেছে, অন্যায়ের ফল পেয়েছে সে। তার স্ত্রী জানিয়েছে এর আগেও একাধিক এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ প্রভাসের যে ব্যাকগ্রাউন্ড, তার যে জীবনের যা করে এসেছে এবং তার যে তারই কর্মফল পেয়েছে, এমনটা তার মায়ের বক্তব্যে স্পষ্ট। সিটের সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস, আর তারপর পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় সে। পাল্টা আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়, কোমরে আর পায়ে গুলি লাগে প্রভাসের। ভোর রাতে এনকাউন্টারের ঘটনা, সকালে ঘটনাস্থলে প্রথম পৌঁছয় নিউজ 18 বাংলা। আমাদের প্রতিনিধি সান্নিক প্রথম সেখানে পৌঁছে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দেয়। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যেখানে যে ছবিকে ঘিরে কার্যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল। তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়
প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল, পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু। বারুইপুর এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যু, কর্মের ফল পেয়েছে ছেলে, এমনটাই মন্তব্য নিহত প্রভাস মণ্ডলের মায়ের। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আর প্রভাসের স্ত্রী বলছেন অন্যায় করেছে, গুলি খেয়েছে। কি বলছেন শোনাবো। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। বাংলায় জমা খরচ মডেল, সকালে জমা বিকেলে খরচ। বিরোধী দলনেতা থাকাকালীন গুন্ডা দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শোনাবো। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বারুইপুর এনকাউন্টারের এই ঘটনায় উঠে আসছে বাংলায় জমা খরচ মডেলের কথা। সকালে জমা বিকেলে খরচ, এ কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, তখন তিনি ছিলেন বিরোধী দলনেতা। কি বলেছিলেন আরো একবার শোনাবো। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিল নাবালিকা, কিন্তু সেই নাবালিকার উপর জঘন্য অত্যাচার হলো, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, তারপর তাকে নৃশংসভাবে খুন করা হলো। গতকালই নিহত নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি চরম শাস্তির দাবি জানিয়েছিলেন। কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তারপরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো, তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দেওয়া মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে যেন। বারুইপুরের ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ তাঁতির। সন্তান হারিয়ে শোকে পাথর ইন্দ্রজিৎ তাঁতির মাও। ছেলে বাড়িতেই ছিল নির্দোষ, দোষীদের শাস্তির দাবি ইন্দ্রজিতের মায়ের।
কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ওই আনন্দর ফ্যামিলি আমাদের শেষ করে দিল। ওর মা বৌদি বলেছে, আনন্দর খুঁজতে এসেছো কেন? ইন্দ্র তাঁতির বাড়ি যাও। যখনই বলেছে আমার বাবার বাঘের মতো এসে তুলে নেই, একেবারে অন্তত 500 লোক মেরে মেরে শেষ করেছে। আমরা বলেছি আমার ছেলে যদি সত্যিকারে যদি করে, ওর বাবা বলেছে তোমাদের হাতে সসম্মানে তুলে দেবো, মেরো না, কোনো কথা নেয়নি। আমি চাইছি আমার ছেলে তো বিনা দোষে মেরেছে। তাদের শাস্তি চাইছে। হ্যাঁ।